জনাব ওবায়দুল কাদের গোস্বা করেছেন। গোস্বা করার কারণ হচ্ছে উনি বেনজির আর আজিজ থেকে মুক্তি পাচ্ছেন না। সাংবাদিকদেরকে যাই বলুন না কেন সেই ইস্যুটা সামনে নিয়ে আসা হয়, এটা নিয়ে রীতিমতো খুব উষ্মা প্রকাশ করেছেন তিনি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিমে আনার হত্যার ঘটনা নতুন দিকে মোড়ছে। বেরিয়ে আসছে ফলের বিড়াল। জানা যাচ্ছে আরও চাঞ্চল্যকর তথ্য, যাতে ফাঁসতে যাচ্ছেন নিজ দলের নেতারাই। নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান। আগামী 23শে জুন থেকে দায়িত্ব নেবেন তিনি। 3 বছরের জন্য সেনাপ্রধান পদে থাকবেন জেনারেল ওয়াকার। হাসিনা গেল ডিজিটাল মাইল এডিটর সাহেব এনা সাউন্ড দেন মাইলের সাউন্ড দেন না এইভাবে না, ওই মাইলের পরে হাসিনার এনা আত্মনাথ এবারেছে তো এটা নিয়ে ঘটনা কি? ঘটনায় তো সেটা নিয়ে আগের একটা ভিডিওতে ছোট করে কইছিলাম, কিন্তু বিষয়টা যে আমাদের জন্য অতি আনন্দের সেটা পরে খেয়াল করে দেখলাম, তাই আনন্দটা সবার লাগে ভাগাভাগি করে নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং নিউজটা ঠিক কি ধরনের হতে চলেছে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না। যারা ভিডিওটি অন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আজকের নিউজের সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জনাব ওবায়দুল কাদের গোস্বা করেছেন। গোস্বা করার কারণ হচ্ছে উনি বেনজির আর আজিজ থেকে মুক্তি পাচ্ছেন না। সাংবাদিকদেরকে যাই বলুন না কেন সেই ইস্যুটা সামনে নিয়ে আসা হয়, এটা নিয়ে রীতিমতো খুব উষ্মা প্রকাশ করেছেন তিনি। উনি কি বলেছেন একটু পরই, তারপর এটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার। কেন আসলে বেনজির আজিজকে নিয়েই কথা বলা হয়? উনি বলছেন গণমাধ্যমে সংবাদ সম্পাদনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না, তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরদিন পত্রিকার পাতায় খুঁজে পাই না, খুব দুর্ভাগ্যজনক এটা। তিনি বলেন গতকাল আমাদের মূল আলোচনাটি ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর 75তম প্লাটিনাম নিয়ে, একটা শব্দও নাই কোনো পত্রিকায়। আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরে, ওটাই হলো হেডিং, এটা তো হওয়া উচিত না। তারপরে উনি বলছেন আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছিলাম, আপনার ওখানে বেনজির আজিজকে ঢুকিয়ে বারবার, এটা তো প্রথম না। প্রায় দেখি আমি কিছু না বললেই ওই দুইজন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না, তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকার পাতা পাই না, খুব দুর্ভাগ্যজনক এটা। মানে যেটা হয় আসলে ওবায়দুল কাদেরদের ইচ্ছে হয় দেশের সব পত্রিকা সব মিডিয়া বিটিভি হয়ে যাবে। এটা কোনো সন্দেহ নাই, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের মিডিয়া অনেকটা বিটিভিতে পরিণত হয়েছে। এখনো পুরোপুরি হয়নি, কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে ওই জায়গায় চলে গেছে। তার প্রমাণ হচ্ছে জনাব বেনজিরের বিরুদ্ধে সব তথ্য মিডিয়ার কাছে ছিল বলে জনাব মাহফুজা আনাম দাবি করেছেন, রাইটলি করেছেন, এটা মিথ্যা বলার কোনো কারণ নাই, কিন্তু সেটা করার সাহস করেন নাই। সুতরাং ডিফ্যাক্টো প্রায় বিটিভিতে সবগুলো মিডিয়া পরিণত হয়েছে, কিন্তু এটা পুরোপুরি বিটিভিতে পরিণত হওয়া দরকার। জনাব ওবায়দুল কাদের বলবেন, উনি সাংবাদিকদেরও বলে দেবেন তুমি 75 বছর নিয়ে কথা বলো, তুমি তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলো, এবং পত্রিকাগুলোকে তার মতো করে লিখতে হবে। এই যে সাইকোলজি তৈরি হয়, মানে বহুদিন বলছি জনাব ওবায়দুল কাদের মানে তার ভাষার মতে কাউয়া না, হাইব্রিড না। উনি একেবারে ছোটবেলা থেকে রাজনীতি করা মানুষ, একেবারে গ্রাসরুট থেকে রাজনীতি করতে করতে আজ আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক হয়েছেন, উপর্যুপরিটা 3য় বার চলছে। সেই মানুষটা কাগজে কলমে গণতন্ত্র কি, রাজনীতি কি একটু বোঝার কথা, সাংবাদিকদের সাথে কিভাবে ডিল করার কথা সেটা বোঝার কথা, কিন্তু না, আমরা এখন প্রায়শই তাকে উত্তেজিত হতে দেখি, ক্ষুব্ধ হতে দেখি, তাকে খোঁচা মারা হচ্ছে কিনা সেটা নিয়ে উনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। খোঁচা মারা প্রশ্ন করা যাবে না, এটাই আসলে হয়। একটা ট্রুলি গণতান্ত্রিক মানুষও যদি থেকে থাকেন, আমি ওনাকে আগেও খুব ট্রুলি গণতান্ত্রিক মানুষ ছিলেন সেটা বলছি না, কিন্তু যদি ট্রুলি কোনো গণতান্ত্রিক মানুষও থাকে, এইরকম একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে যদি তিনি থাকেন, তাকে এরকম স্বৈরাচারী হয়ে উঠতে হয়। তিনি ডিকটেট করতে চান পত্রপত্রিকা কি করবে, কিভাবে করবে, কতটুকু করবে, তাদের মতো যদি হয় তখন তাদের কাছে ভালো লাগে, এর বাইরে কিছু হলেই হবে না। অথচ পত্রিকা কেন এটা করছে? আওয়ামী লীগের মতো একটা দলের 75 বছর পূর্তিকে নিউজ না করে আজিজ এবং বেনজিরকে নিয়ে নিউজ করে। তার ভাষ্য মতে বিরাট সব কথাবার্তা জনাব তারেক রহমানের দুর্নীতি নিয়ে তিনি বলছেন, সেটাকেও পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। কেন? বোঝা দরকার তার। একটা পত্রিকা দিনের শেষে, একটা পত্রিকার আসলে ব্যবসা, নিউজ একটা ব্যবসা, এবং কোন জিনিসটা জনগণ শুনতে চায়, জানতে চায়, দেখতে চায়, দ্যাট ম্যাটার্স নাম্বার 1। এর সাথে আরেকটা জিনিসও খুব জরুরি, শুধু দেখতে চায়, শুনতে চায়, জানতে চায় বিষয়গুলো যে সবসময় জাতির জন্য গুরুত্বপূর্ণ, নট নেসেসারিলি। অনেক সময় আমরা এমন সব বিষয় নিয়ে গুরুত্ব দেই, গুরুত্ব পাই, আমরা পত্রপত্রিকায় মাঝে মাঝেই বিভিন্ন সেলিব্রিটিদের বিশেষ করে নেগেটিভ নিউজ আমরা দেখবো সর্বোচ্চ পঠিত লিস্টে অনেক উপরে থাকে। সো আগ্রহ বা বাজার একটা জিনিস,
আবার কখনো কোনো কোনো বাজারপ্রাপ্ত জিনিসও রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন বেনজির আজিজ বাজার পেয়েছে, বাজার পাওয়ার কথা না? এই দুইজন যে অকল্পনীয় পরিমাণ দুর্নীতি রাষ্ট্রের সর্বোচ্চ কিছু পদ ব্যবহার করে করেছে, এবং এর মধ্যে জনাব আজিজের কথা আরেকটু আলাদাভাবে বলা দরকারও আছে। পুলিশ দুর্নীতি করে, পুলিশ চরমভাবে দুর্নীতির সাথে যুক্ত, পুলিশের চিফ করবেন, এগুলো জানা ছিল। এই স্কেলে হবে সেটা হয়তো অনেকে ভাবেন নাই, কিন্তু বাংলাদেশ মিলিটারিকে অ্যাপারেন্টলি একটা পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসাবে জনগণ জানে। কিন্তু সেই মিলিটারি চিফ একজন তার ভাইদের ব্যাপারে 2 নম্বরী কাগজ টাগজ কি অকল্পনীয় পরিমাণ সম্পত্তি উনি অর্জন করেছেন, সেই তিনি যখন বিজিবি ডিজি ছিলেন তখন থেকে এখন পর্যন্ত, সেগুলো তো ডকুমেন্ট দিয়ে একটা পত্রিকা এস্টাবলিশ নিয়ে ভিডিও করেছি। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একটা রাষ্ট্রের আলোচনায় খুবই জরুরি। জনাব ওবায়দুল কাদের যতই বলুন না কেন ওরা আওয়ামী লীগের কেউ নয়। জনগণ বোঝে এসব পদে কারা যায়, কেন যায়। একটা কথা সত্য, আপনি যদি একটা জেনুইনলি সহি সরকার চালাতে চান, আপনি এই পদগুলোতে আপনার পছন্দের মানুষ বসাতে চাইবেন, কারণ আপনার কিছু প্ল্যান আছে, আপনার কিছু এজেন্ডা আছে, পজিটিভ অর্থে বলছি, সেগুলো ইমপ্লিমেন্ট করাতে চাইলে যে মানুষটা আপনার সাথে বেটার রিলেট করে, যে মানুষটা আপনার সাথে বেটার রেজোনেট করে, সেই মানুষটাকে এই দায়িত্ব দেওয়াটা যৌক্তিক। আমি এটাকে অযৌক্তিক বলছি না, কিন্তু এদেরকে দায়িত্বে আপনি বসিয়েছেন, বসাবেন শুধুমাত্র অবৈধ ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য। সেটার জন্য এখানে আসলে আপনি যোগ্যতার চাইতে অতি আওয়ামী লীগদেরকে আনেন, যারা চোখ বন্ধ করে আপনাকে সার্ভ করবে এবং চোখ বন্ধ করে থাকবেন আপনিও তাদের লুটপাটের ব্যাপারে, তাদেরকে যে কোনোভাবে লুটপাট করতে দেবেন, কারণ আপনি তাকে দিয়ে আপনার ডার্টি ওয়ার্ক করাচ্ছেন। সুতরাং এই দুইজনের ব্যাপারে জনগণের আগ্রহ যেমন আছে, এটা এই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে এই রাষ্ট্রটা মাফিয়াতন্ত্রে পরিণত হয়েছে, কিভাবে পরিণত করা হয়েছে, সেই জিনিসগুলো ইন এনি কনসিডারেশন আসতে হবে। সুতরাং জনগণ এটা জানতে চায় এবং এই জানতে চাওয়াটাই মিডিয়া হাইলাইট করছে। এবং জনাব ওবায়দুল কাদেরের ন্যূনতম গণতান্ত্রিক মানসিকতা থাকলে উনি একটু হলেও বোঝার চেষ্টা করতেন, মিডিয়া যদি তারেকের তথাকথিত দুর্নীতি নিয়ে প্রচুর রিপোর্ট করে, তাতে যদি মানুষ খায়, মিডিয়া কিন্তু ওটা করতো। মিডিয়া ওটা করে 1 ঢিলে 2 পাখি মারতো, তার পত্রিকার নিউজ খেত মানুষ, অ্যাট দ্য সেম টাইম সরকারের সুনজরে থাকতো, নেক নজরে থাকতো। সেই নিউজ না করে তো এখন নেক নজরে পড়ছে না। তারপরও এই চরম কলিকালেও বাংলাদেশের গণতন্ত্রের তারা সেটা বাদ দিয়ে আজিজ বেনজিরকে নিয়েই আছে। বোঝা উচিত কেন এটা, কেন আওয়ামী লীগের 75 বছর নিয়ে প্রোগ্রামে উনি ওটা নিয়ে এত কথা বলার পরও 1 লাইনও লেখা হয় না। ওনার খবুসমা আছে, কিন্তু ওনার বোঝা উচিত আওয়ামী লীগের জন্ম সেলিব্রেট করার মতো বিষয় হতে পারতো এই দেশে। কিন্তু আজকে এই প্রশ্নটা আসতেই পারে, বলছি তো আবার কথা বলবো, যে আওয়ামী লীগের জন্ম হওয়াটা এই দেশের জন্য আদতে এখন কোন জায়গায়, আজকের আওয়ামী লীগকে যদি কেউ দাঁড়িয়ে দেখে কেমনভাবে দেখবে? এই প্রশ্নগুলো ন্যূনতম গণতান্ত্রিক মানসিকতা থাকলে জনাব কাদেরদের এবং তার দলের আরো অন্যান্যদের বিবেচনা করা উচিত, ভাবা উচিত নিজের পক্ষে। হাসিনা গেল ডিজিটাল মাইল, এডিটর সাহেব একটা সাউন্ড দেন, মাইলের সাউন্ড দেন। না না, এইভাবে না, ওই মাইলের পরে হাসিনার আত্মনাথ দেবেন না। এবার তো এটা নিয়ে তো ঘটনা কি, ঘটনা হইতেছে এটা নিয়ে আগের একটা ভিডিওতে ছোট করে কইছিলাম, কিন্তু বিষয়টা যে আমাদের জন্য অতি আনন্দের সেটা পরে খেয়াল করে দেখলাম, তাই আনন্দটা সবার লাগে ভাগাভাগি করে নি। তাই সেজন্য বিস্তারিত তো একটু কয় লাগে। বিষয়টা হইলো ডিজিটাল ফ্যাসিবাদ, মানে হাসিনার এই ফ্যাসিবাদ একটা জুতার বাড়ি খাইছে, বাড়িটা পাচ্ছে জনাব জুকারবার্গ। এই ঘটনাতে যে ভোট চোরের দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে এরা ভারতের কাছে তো কই স্বামীর কাছে তো সবকিছু বন্ধক দিয়া মনে করছিল খুব আরামে দিন কাটাতে পারবে, কিন্তু সেই আরাম হারাম করে দিল জুকার মামা। বাংলাদেশিদের ফেসবুক কার্যক্রম মনিটর করার জন্য ওই স্বামীর দেশের লোকজন দায়িত্ব পালন করত। আপনাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে হুট কইরা ফেসবুকের রিচ কমে গেছে, আইডি নাই করে দিছে, পোস্ট মুছে দিছে, রেস্ট্রিকশনে ফেলছে, তাই না? সরকার বিরোধী লেখালেখি যেসব আইডি থেকে করা হয় তাদের রিচ একদম নাই করে দেওয়া হয়েছে। এরা ফেসবুকটাকে নিয়ন্ত্রণ করে বেশ আরামই ছিল এতদিন। না, এটা আমাদের আন্দাজে কোনো অভিযোগ না। ওয়াল স্ট্রিট জার্নালে রিপোর্ট করেছিল যে ফেসবুকের ভারতীয় কর্মীরা পক্ষপাত দুষ্ট আচরণ করে, যে আচরণ বিজেপির পক্ষে যায়। ওয়াল স্ট্রিট জার্নাল স্টোরিতে যে ছবিটা যে দিচ্ছে না, এর প্রতি কি মূল্য আছে? জাকারবার্গ আর মোদির কি মধুর কোলাগুলি দেখেছেন? শুধু ওয়াল স্ট্রিট জার্নাল না, ফেসবুকের নিজেদের লোকেরা মানে হুইসেল ব্লোয়াররা কইছে যে ফেসবুকে বসে বসে ইন্ডিয়ান কর্মীরা বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করে। তো তাহলে হয়েছেটা কি সেটা আগে শুনি। ফেসবুকের মূল অফিস থেকে আওয়ামী লীগ আর তাদের প্রোপাগান্ডা সেল সিআরআই ওই থেকে চালানো আইডি, যেগুলো থেকে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হইতো, 148টা অ্যাকাউন্ট আর পেজ সরাই দিচ্ছে, নাই করে দিচ্ছে, গায়েব করে দিচ্ছে। মারাওয়া সাব্বাস বাঘের বাচ্চা। এই খবর শুনে কুমড়া পাঠাস রাগে গস গস করতেছে। এই মুডাটা কইছে যে এমন কথা থাকলে ফেসবুকে বন্ধ করে দিবে। ওর হাসিনার তেলের তো কোনো শেষ নাই। দেখেন কয়টা কি কইছে। ওরে কুমড়া পাঠাস কইতেন জানেন, ওই যে সত্যজিৎ রায় আছে না, ওই যে সিনেমা বানাইতেন, ওনার বাবা হইতেছে সুকুমার রায়। সুকুমার রায়ের ছড়া বই আছে আবল তাবল নামে। ওইখানে কুমড়ো পটাশ নামে একটা প্রাণীরে নিয়া একটা ছড়া আছে
যে যদি কুমড়ো পটাশ নাচে তাহলে কি হবে, যদি কুমড়ো পটাশ কাঁদে তাহলে কি হবে, যদি কুমড়ো পটাশ হাসে তাহলে কি হবে, কি করা লাগবে সেটা কওয়া আছে। কিন্তু যদি কুমড়ো পটাশ চেতে তাহলে কিছু কয় না অবশ্য। তো কুমড়ো পটাশ চেতেছে, তো আজকে আমরা দেখি যে কুমড়ো পটাশ চেতলে কি করা লাগে। এদিকে কুমড়ো পটাশের ছবিটা দেখান তো সুকুমার রায়ের বইটিকা, দেখেছেন মিল আছে না এই সমী পরিত্যক্তা কুমড়ো পটাশের সাথে। দেখেছেন আমার এডিটর কনফিউজ হয়ে গেছে, ভাবিচ্ছে কুমড়ো পটাশের স্বামী কেমনে হয়। আরে ইদানিং তো রংধনুর জামানায় কুমড়ো পটাশের স্বামী থাকা বিচিত্র কিছু না, তাই না? তবে ইদানিং এই রংধনুতে স্বামী স্ত্রী বলা হয় না, পার্টনার বলা হয়। যাই হোক, সমী কায়সার সমী কায়সার ওই কুমড়ো পটাশের বউ আসলো, তো ওই সমী তারে পরিত্যাগ করেছে, তাই ওই সমী পরিত্যাগটা বুঝছেন। আচ্ছা, এই যে সুকুমার রায়ের বাবা কে ছিল জানেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠাকুরমার ঝুলি লিখছিল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু কিশোরগঞ্জের পোলা, 80 টাকা তোলা, বড় হইয়া কলকাতায় স্থায়ী হয়। যাই হোক, কুমড়ো পটাশের কাহিনীতে আসি। ওই যে ফেসবুক বা মেটা যে 148 টাকা খেয়া দিল, এটা নিয়ে কি কইছে দেখিয়া। হ্যাঁ, পাশের গেল্লা নাই কেন রিপোর্টে? বিএনপির যত পেজগুলো মিথ্যাচার করে সেগুলো কোথায়? দেশের বাইরে থেকে যত সব বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন টিভি নাম দিয়ে যে খোলে, সারাক্ষণ মিথ্যাচার করে, ওগুলো নাই কেন এখানে? সেটা তো পরিষ্কার যে এইখান থেকে একটা গোষ্ঠী বিএনপি জামাতি এই রিপোর্টটা তৈরি করেছে, মেটা এটাকে ফেস ভ্যালুতে নিয়ে ছাপিয়ে দিয়েছে। তখন ওইখানে আমরা মেটাকে লিখবো, এদের আইডেন্টিটি খুঁজে বের করো। মেটাকে বলবো তুমি কিসের বেসিসে এটা ছাপালা, মেটাকে অ্যাকাউন্টেবল করবো আমরা তো পৃথিবীর 8ম বৃহত্তম কান্ট্রি, 170 মিলিয়ন পিপল। মেটা এখানে ব্যবসা করে না? যে দেশে যত মানুষ ফেসবুকের যত ব্যবহার করে সেখানে তার ব্যবসা তত বেশি। তার যে বাংলাদেশ যদি ফেসবুক অফ করে দেয়, নিউ ইয়র্ক স্টক মার্কেটে ওর শেয়ার ভ্যালু কমে যাবে, ঠিক আছে না? আমাদের দরকার হলে মেয়েটা যদি এইসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে, আমরা দরকার অফ করে দেবো। পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না, মিডল ইস্টের অনেক দেশ থেকে। পৃথিবীর বহু দেশে এই মেয়েটা ফেসবুক নাই, অসুবিধা কি? এদেশে আইন অনুযায়ী অপারেট করবে, নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না। আমরা তো সবাই জানি যে সমস্ত দেশে স্বৈরাচার থাকে, গণতন্ত্র থাকে না, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন নিয়ন্ত্রণ করে সুবিধা করা যায় না, তখন সরকারি বা ক্ষমতাসীনদের উদ্যোগে পাল্টা তথ্যযুদ্ধ শুরু করতে দেখা যায়। আর এটা পরিস্থিতি আমরা ভালো করেই জানে। ফেসবুক তাদের প্রতিবেদনে বলছে যে বিশ্বজুড়ে সরকারগুলো সামাজিক মাধ্যমকে নিজেদের প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করার চেষ্টা করে থাকে, বাংলাদেশে তার বাইরে না। তবে এটা ফেসবুকের নিয়মিত কার্যক্রমের অংশ। মেটা তার রিপোর্টে আরো বলছে যে সমন্বিত অনির্ভরযোগ্য আচরণের জন্য আমরা ফেসবুক থেকে 50টা অ্যাকাউন্ট ও 98টা পেজ সরিয়ে ফেলছি। এই নেটওয়ার্কটা বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করছিল। এইসব অ্যাকাউন্ট এবং পেজের মোট 34 লাখ ফলোয়ার ছিল। ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরনের তৎপরতার পেছনে যারা আছে তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগেই অটোমেটেড সিস্টেমই চিহ্নিত করে অস্কার্য করে দিছে। তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করতো বা পেজগুলো চালাতো। এর মধ্যে কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নিয়ে এবং অন্যগুলা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করতো। আবার কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করতো এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করতো। কত বড় জাউরের জাউরা দেখেছে? এই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট এবং পেজগুলোর নেটওয়ার্ক ইউটিউব, এক্স মানে যেটা টুইটার আর কি, টিকটক, টেলিগ্রাম, তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে বলে মেটার অনুসন্ধানে উঠে আসছে। ওই রিপোর্টে আরো বলা হয়েছে এই সমস্ত ভুয়া পরিচয়, এই সমস্ত অ্যাকাউন্ট এবং পেজগুলোর বিষয়ে মেটা অনুসন্ধান করছে, তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের মানে সিআইআর এর জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে। এই সিআরআই কাজ, সিআরআই আওয়ামী লীগের একটা গবেষণা প্রতিষ্ঠান, আর কুমড়া পাটাশ এটা চালাইতো। এগুলো করে ওই আজকে প্রতিমন্ত্রী হয়েছে, ভালো পুরস্কার পেয়েছে। কিন্তু এখন দেখা যাইতেছে এত পরিশ্রম নেই, কোনো কাজে আসলো না, এখন ওর চাকরি বাঁচানোর জন্য প্রচুর হম্বিতম্বি করছে। আবার ডিজিএফ এর একটা সেল আছে বলে, ওই যে আমাদের এখানে এসে যে কমেন্ট করে না, ওই 5 টাকার বিকাশের কমেন্ট করে না, ওগুলো সব ডিজিএফ পায়। এগুলো আবার দেখেছিলাম কিন্তু আর একটা ইয়েতে যে কারা এখানে কাজ করে, আবার দেখাবনি। আমরা কিন্তু জানি যে এতে টেকনোলজিকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ফ্যাসিবাদের টুল হিসেবে ব্যবহার করা নতুন কোনো বিষয় না। পিপল ভার্সেস টেকনোলজি বইতে জেম বার্টলেট এটা নিয়ে বিস্তারিত আলাপ করছেন। ইন্টারনেটকে কিভাবে গণতন্ত্র হননের হাতিয়ার হিসেবে কাজে লাগানো হয় তা এখানে দেখানো হয়েছে। সমাজ, রাজনীতি এবং প্রযুক্তির সাথে গণতন্ত্রের সম্পর্ক নিয়ে আমার আগ্রহী তরুণ ভ্রাতা আর ভগিনীরা এই বইটা গেলে পড়বা পারেন। এখন প্রশ্ন হচ্ছে মেটা বা ফেসবুক কেন এখন এই পদক্ষেপটা নিল? শেখ পরিবার তো পুরাই বিজ্ঞানী পরিবার, তাই না? যদিও ওয়াজেদ মিয়া ভালো মানুষ এবং বিজ্ঞানী হিসেবে ভালোই ছিল সেই আমলে। বাংলাদেশের অ্যান্টি হাসিনা সবাই হাসিনার স্বামীকে পছন্দ করে, রেসপেক্ট করে, অদ্ভুত ব্যাপার না? তবে হাসিনার কারণে লোকটা জীবনে কিছু করতে পারে নাই, সারা জীবন ডলার উপরে থাকতে হয়েছে বেচারা। আর পুলার কথা নাই কইলাম, ওই যে পুলার এর প্রশংসা আমি করি, সবসময় করি, তাহলে ফাইনাল পছন্দ ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকে না, ওইটা গুলো সুন্দর আছে। সেদিন আমার এক ক্ষুদ্র ভ্রাতা কারেকশন করে দিয়ে কইল যে দাদা ওইটা সুন্দর হবে না, সুন্দরী হবে, সুন্দর না। তো ওই নাকি আবার গুগল আবিষ্কার করেছে। কি খুঁজছি, কি ইনফরমেশন আমার প্রয়োজন, ওটা বের করতে অনেক সময় লাগতো। তখনও গুগল আবিষ্কার হয়নি। তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম, আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম। তারপরে অবশ্য গুগল আসলো, গুগল এসে আমাদেরকে মাইট দিয়ে দিল।
তো আমার প্রথম স্টার্ট আপটা মার খেয়ে গেল। দেখেন ফেসবুকের এই অ্যাকশন নেওয়াতে কেন অবাক হইতেছে? তোরা পাল্টা অ্যাকশন নে, অথবা ফেসবুকের ক্ষেত্রে বিশাল কিছু বানায় ফেলা, এটা নিয়ে তো হাওয়া করার দরকার নাই, তাই না? যাই হোক, ফেসবুক যেটা করছে এটা তেমন কোনো রকেট সায়েন্স না। কাজটা ফেসবুকের জন্য খুবই সহজ। ফেসবুকের অ্যালগরিদম মানে যেই সিস্টেমে ওরা চলে আর কি, বা ফ্যাক্ট চেকিং, আরো কিছু চ্যানেল ব্যবহার করে ভুয়া পেজ বা অ্যাকাউন্টগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হইতে পারে সহজেই। চাইলেই তারা এটা ট্র্যাক করতে পারে। আর ফেসবুকের জন্য এটা কোনো নতুন কার্যক্রম না, বরং ঘৃণার বিস্তার বন্ধ করতে বা ক্ষতি বন্ধ করতে অনেক দেশে এরকম তারা কইরা থাকে। আর হাসিনার মতো জাউরা সরকারগুলা সামাজিক মাধ্যমকে প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করতে চাইবেই, এটাই স্বাভাবিক। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, বাংলাদেশের দ্বাদশ দামি নির্বাচনকে সামনে রেখা গত বছর অগাস্টে মেটার কর্মকর্তারা ঢাকা আইসা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিল। গুজব মোকাবেলা করতে আর ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্মগুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে মিডিয়াকে জানাইছিল তারা সেই সময়। তখন মেটা বলছিল যে গুজব ঠেকাতে সারা বিশ্বের 90টির বেশি প্রতিষ্ঠানের সাথে তারা কাজ করে। বাংলাদেশে তারা যেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করে এর মধ্যে আছে ফ্যাক্টুয়াস, এফপি, বুম। আপনাদের অনেককেই আমি চিনি, আপনাদের ছবি আর বিস্তারিত এখানে কইতেছি না, আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা কইরা। এই প্রতিষ্ঠানগুলা আপনারা যে ফ্যাক্ট চেক করতেছেন, এটা যে শুধু দায়িত্ব বা পেশা হিসেবে করতেছেন তা মনে করি না। এটা আপনাদের আন্দোলনেরই অংশ। অবশ্যই এই জন্য জাতি উপকৃত হবে এবং আপনাদের আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। সরকার আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে বের করার হুমকি দিচ্ছে। আপনাদের চেতনার বিরুদ্ধে সৈনিক হিসেবে ঘোষণা দিয়ে হয়তো হয়রানি করতে পারে, তাই সতর্ক থাকবেন আর এই কাজ অব্যাহত রাখবেন। আরো কিছু আছে, এই যে রিউমার স্ক্যানার, এটা জাউরা বলে, হ্যাঁ এরা বলে হ্যাকারের গ্রুপ, বুঝেছেন? এটার প্রমাণ পাইছি, এটা নিয়ে আরেকদিন ধর্ম নেই। হ্যাঁ, এরা কিন্তু আসলে হ্যাকার। এখন সাজিছে রিউমার স্ক্যানার, গুজব নাকি এরা আইডেন্টিফাই করে। এরা কিন্তু হাসিনার কুত্তা, বুঝেছেন? হ্যাঁ, এটা যেটি পাবেন সেটি দিবেন, বদাম দিবেন এটাকে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।